তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগে অনেকগুলো সেট দিয়েছি, অবশ্যই দেখবে। আজকে সেট নাম্বার 4 নিয়ে আলোচনা করছি। তোমাদের ক্লাসের বই ভিত্তিক সাজেশন দেওয়া হয়ে গেছে, অবশ্যই সেগুলো ফলো করো। সামনে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। ক্লাস 8-এর ভূগোল প্রচুর স্কোরিং, তাই অবশ্যই ভূগোল বইটা মন দিয়ে পড়ো এবং অনেক অনেক নাম্বার তোলো। দেখো, একে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। 10টি প্রশ্ন রয়েছে। একের ক নাম্বার দেখো বলেছে গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে অবস্থিত তৃণভূমিটির নাম কি। অপশন দেখো আছে ডাউন্স, পম্পাস, ভেল্ট। অ্যাকচুয়ালি গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে অবস্থিত তৃণভূমিটির নাম হলো ডাউন্স। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এরপরে দেখো খ নাম্বার মেলানেশিয়ার একটি দ্বীপ হলো নিউগিনি, টোঙ্গা, তাসমানিয়া। এই দ্বীপটির নাম হলো, দেখো, মেলানেশিয়ার একটি দ্বীপ হলো নিউগিনি। নেক্সট গ নাম্বার লালকেল্লার স্থাপত্য নির্মাণ হয়েছে কাদা পাথর, বেলে পাথর, ফেলসপার দিয়ে। সঠিক উত্তর হবে দেখো বেলে পাথর দিয়ে লালকেল্লার স্থাপত্য নির্মাণ হয়েছে। নেক্সট ঘ নাম্বার পৃথিবীর বৃহত্তম প্রবাল হলো, দেখো এখানে অপশন আছে গ্রেট ব্যারিয়ার রিফ, কার্পেন্টেরিয়ান নিম্নভূমি, ক্যান্টারবেরি সমভূমি। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটি হবে দেখো এখানে গ্রেট ব্যারিয়ার রিফ। নেক্সট ক্যানবেরা হলো নিউজিল্যান্ডের, অস্ট্রেলিয়ার, ইন্দোনেশিয়ার রাজধানী। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। নেক্সট গ্রানাইট হলো পাললিক রূপান্তরিত আগ্নেয়শিলা। গ্রানাইট হবে দেখো এখানে আগ্নেয়শিলার উদাহরণ। নেক্সট শিল্প বিপ্লব প্রথম ঘটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হোল্যান্ডে। অ্যাকচুয়ালি শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল ইংল্যান্ডে। ক্লাস 8-এ গিয়ে তোমাদের ইতিহাসে এই ব্যাপারে পড়তে হবে কিন্তু। নেক্সট ইউক্যালিওপটাসের জন্ম ওশেনিয়া, ইউরোপ, এশিয়ায়। ইউক্যালিওপটাস এক রকমের গাছ, এটা ওই জন্মস্থান যদি বলি সেটা বলবো ওশেনিয়ায়। এরপরে দেখো ঝ নাম্বার ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটে 1984, 1988, 1980। ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে। এমআইসি বলতে মিথাইল আইসোসায়ানেটের মাধ্যমে বিশাল বড় একটা ক্ষতি কিন্তু হয়েছিল, প্রচুর লোকও কিন্তু সেখানে মারা গেছিল। নেক্সট দেখো বেশি উচ্চতার মেঘ হলো সিরাস স্ট্যাটাস কিউমুলাস। বেশি উচ্চতার মেঘের নাম বলা হয় সিরাসকে। এরপরে দেখো 2-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো 5টি প্রশ্ন রয়েছে, 5টি শূন্যস্থান। ক নাম্বার ঘূর্ণপাতের চক্ষু ড্যাশ ঘূর্ণবৃষ্টির সঙ্গে সম্পর্কিত। অ্যাকচুয়ালি ঘূর্ণপাতের চক্ষু ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির সঙ্গে সম্পর্কিত হয়। গ নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি। উত্তর হবে বাফেলো। একই রকম কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর রাবারের রাজধানীর নাম কি। ওটার নাম কিন্তু খ নম্বরে ছিল, দেখো ওটার নাম হচ্ছে অ্যাক্রন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো পশ্চিমঘাট পর্বতের ড্যাশ দিকে ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল। এটা হবে দেখো পূর্ব যে প্রান্ত রয়েছে সেখানে। আর পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু আমরা বলবো শিলংয়ের মৌসিনরাম, যেটা চেরাপুঞ্জি, সেখানে হয়ে থাকে। দেখো নেক্সট প্রশ্ন মায়ানমারের পোপো একটি ড্যাশ আগ্নেয়গিরি, এটা হবে মৃত আগ্নেয়গিরির উদাহরণ। নেক্সট দেখো আমরা পড়বো 3 নাম্বার 15টি শর্ট প্রশ্ন রয়েছে। ক নাম্বার পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি। উত্তর হবে দেখো গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট পম্পাস কথার অর্থ কি। পম্পাস কথার অর্থ হলো বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। নেক্সট দেখো গ নাম্বার কোন অঞ্চল পৃথিবীতে মাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে। উত্তর বলবো পম্পাস তথা আর্জেন্টিনা। নেক্সট দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ মরুভূমির নাম কি। দেখো উত্তর হবে প্যাটাগোনিয়া মরুভূমি। নেক্সট সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়। দেখো আমরা উত্তর লিখব উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি, যেখানে মৌসিনরাম বলা হয়। সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু হয়, যেটা শিলংয়ে অবস্থিত। নেক্সট দেখো দক্ষিণ আমেরিকার কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। উত্তর হবে দেখো ওরিনোকো নদীর মোহনায়। নেক্সট পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে। আমরা বলবো সেলভা অরণ্যকে। আর্জেন্টিনার রাজধানীর নাম কি। উত্তর দেখো আমরা বলবো বুয়েনোস এয়ার্স। এরপরে দেখো একটি নিম্নগামী বায়ুপ্রবাহের নাম কি। উত্তর দেখো ক্যাটাবেটিক। পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম স্যাডবেরি। তারপর দেখো কাকে ম্যাকরেল আকাশ বলা হয়। আমরা বলবো সিরকিউ মুলাসকে বলা হয়। নেক্সট হালকা পালকের মতো একটি মেঘের নাম লেখো। উত্তর দেখো সিরাস। নেক্সট জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে কী বলা হয়। উত্তর বলবো স্লিট বলা হয়। উত্তর আমেরিকার দেশের সংখ্যা কত। দেখো 23টি দেশের সংখ্যা হবে। নেক্সট পৃথিবীর কয়টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। 3টি। নেক্সট দেখো বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে 2 করে, 4 দুগুণা 8 নাম্বার। ক নাম্বার গ্রেট ব্যারিয়ার রিফ কাকে বলা হয়। দেখো উত্তর বলবো উত্তর কার্পেন্টেরিয়া উপসাগর ও দক্ষিণ গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া। ঠিক উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। নেক্সট ম্যাগমা কি। উত্তর হবে দেখো ভূগর্ভের পদার্থ প্রচণ্ড তাপ এবং চাপে গ্যাস বাষ্প মিশ্রিত অবস্থায় হয়ে গলিত অবস্থায় যদি থাকে তবেই তাকে বলবো হচ্ছে ম্যাগমা। নেক্সট উত্তর পশ্চিম ভারতের একটি স্থানীয় বায়ুর নাম কি। একটি ঊর্ধ্বগামী বায়ুর নাম লেখো। আমরা উত্তরে বলবো দেখো উত্তর পশ্চিম ভারতের একটি স্থানীয় বায়ুর নাম হলো লু। একটি ঊর্ধ্বগামী বায়ুর নাম হলো অ্যানাবেটিক।
নেক্সট ঘ নম্বর, উত্তর আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কি? আমরা বলবো উত্তর আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো ম্যাককিনলে, আর আমেরিকার বৃহত্তম দেশের নাম হলো ব্রাজিল। নেক্সট, আন্টার্কটিকা কূপ কি? আমরা বলবো দেখো কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুঁড়লে মাটির নিচের জল পাম্পের সাহায্যে ছাড়াই বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্জেন্টীয় কূপ বলে। নেক্সট, এরপরে দেখো বলা হচ্ছে 5-এর যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে 3 করে। ক নম্বর, প্রবেশসীমা কি? আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো আমরা লিখবো গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম। দেখো ক্রোমিয়ামের ক্রো, লোহার এফি এবং সিলিকনের সি এবং ম্যাগনেসিয়ামের মা, এইটা নিয়েই কিন্তু আমাদের ক্রোপসীমা তৈরি হচ্ছে, প্রাধান্য দেখা যায়, এটি হলো ক্রোপসীমা। দেখো এখানে লিখে দিলাম ক্রো, এফি এবং এসআই এবং এমএ স্তর। নেক্সট, আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত এই শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি, ক্লাসের মতো গঠন দেখা যায়, এই শিলায় উলম্ব, দারুণ এবং ফাটল দেখা যায়, বা আমরা এক কথা বলতে পারি যে এই শিলার প্রবেশতা অনেক বেশি। আর দেখো ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। এবার আছে দেখো নেক্সট খ নম্বর, নিরক্ষীয় শান্ত বলয় কি? কোরিওলিস বল কাকে বলা হয়? দেখো উত্তর লিখবো, নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। কোরিওলিস বল কি? পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ বা পরিবর্তন ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। নেক্সট, বাণিজ্য বায়ু কাকে বলে এবং কেন বলা হয়? আয়ন বায়ুর ইংরেজি নাম হচ্ছে ট্রেড ওয়েন্ড, যার আক্ষরিক অর্থ হলো বাণিজ্য বায়ু। বাণিজ্য বায়ু বলার কারণ কি? আগেকার দিনে পালতোলা জাহাজ আয়ন বায়ু দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। নেক্সট, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? শিশিরাঙ্ক কি? দেখো আমরা পড়বো যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতটি হলো আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট, শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। স্থিতিশীল উন্নয়ন কি? মিসিসিপি নদীটির প্রধান উপনদী কি? আমরা বলবো দেখো স্থিতিশীল উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। মিসিসিপি নদীটির প্রধান উপনদী হচ্ছে মিসৌরি। এরপরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3-5-15 রয়েছে। ক নম্বর, আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমরা লিখবো আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হলো, ক নম্বর দেখো বলবো এক্ষেত্রে উত্তর প্রথম পয়েন্ট দিয়ে লিখবো পর্যাপ্ত মূলধন। যে কোনো অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মূলধনের প্রয়োজন, সাধারণত এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে মূলধন রয়েছে, তাছাড়াও প্রচুর বিনিয়োগকারী সংস্থা রয়েছে, যে কারণে এই অঞ্চলের শিল্পের বিকাশ ঘটেছে। তারপর দেখো খনিজ সম্পদ, শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় আকরিক লোহা ও কয়লা সহজেই পাওয়া যায়। জলের যোগান, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য পর্যাপ্ত পরিমাণে জল এখানকার পঞ্চরথ এবং সেন্ট লরেন্স নদী থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপর দেখো বিদ্যুৎ, এখানকার খরস্রোতা নদীগুলো এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ পাওয়া যায়। তারপর দেখো পরিবহন ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থা, যেমন এখানে জলপথ এবং উন্নত মানে সড়ক পথ এই অঞ্চলে জালের মতো বিস্তৃত, যে কারণে শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট, শ্রমিক, যে কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্য শ্রমিকের প্রয়োজন, যেহেতু এই অঞ্চলে ঘনবসতিপূর্ণ অর্থাৎ অনেক লোক বসবাস করে, তাই প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যায়। নেক্সট, জলবায়ু, শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য আদর্শ অনুকূল জলবায়ুর প্রয়োজন রয়েছে। দেখো এখানকার জলবায়ু যথেষ্ট ভালো। নেক্সট, চাহিদা, এখানকার উৎপাদিত দ্রব্যগুলির স্থানীয় বাজার তথা বিশ্বের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। তারপরে এছাড়াও এই অঞ্চলে বনজ এবং প্রাণীজ কাঁচামাল পরিপূর্ণ এবং কৃষিদ্রব্য পাওয়া যায়, যে কারণে এখানে শিল্প গড়ে উঠেছে। খ নম্বর, অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? শীতকালীন মৌসুমী জলবায়ু কাকে বলে? দেখো তোমাদের বইয়েরই প্রশ্ন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। দেখো দিনের বেলায় সূর্যতাপে পর্বতের ঢালের উপরে বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না, ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকা বায়ু, যার আরেক নাম অ্যানাবেটিক বায়ু। এই সময় উপত্যকায় শীতল ও উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। রাত্রিবেলা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থ বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর দেখো বলেছে উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আরেক নাম হলো অ্যানাবেটিক বায়ু।
নেক্সট দেখো চলে আসছে শীতকালীন মৌসুমী বায়ু। শীতকালে মহাদেশের অভ্যন্তরে তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। দেখো এই যে বাতাসটা রয়েছে সেই বাতাসগুলো কি খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং সেখানে বায়ুর উচ্চচাপ তৈরি হয়। এই সময় ভারত মহাসাগরের জল স্থলভাগের তুলনায় উষ্ণ থাকায় সেখানে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে শীতকালে স্থলভাগ থেকে ঠান্ডা শুষ্ক বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই বায়ু হলো শীতকালীন মৌসুমী বায়ু। নেক্সট, পম্পাস অঞ্চলের কৃষিকাজের সম্পর্কে যা জানো লিখো। দেখো কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে যথেষ্ট ভালো। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনার এত বেশি পরিমাণে গম উৎপাদিত হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথা এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি। বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন, পেরি তৃণভূমি সম্পর্কে যা জানো লিখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর আমেরিকার মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমি অবস্থান করছে। বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমির বিস্তীর্ণ তৃণক্ষেত্র হেয়, ক্লেভার, আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ, দুধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমঘর তৈরি হয়েছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্প উন্নত। সমগ্র পেরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে দেখো চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকার যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক দেখো বলেছে গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম উৎপলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। তো সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। এরপর দেখো আমরা ম্যাপ পয়েন্টিং করব। ম্যাপ পয়েন্টিংয়ে দেখো এই প্রশ্নগুলো দিলাম, অবশ্যই সলভ করো। ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত একটা ভিডিও রয়েছে ক্লাস 8-এর, অবশ্যই সেই ভিডিওটা দেখো। তোমাদের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং রয়েছে সেখানে। তো সামনে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।